বেলাইন কথ্য ভাষায় যার অর্থ নির্দিষ্ট লাইন বা ধারা থেকে বাইরে চলে যাওয়া। বেলাইন সিনেমাতে অবশ্য এই কথাটি ব্যবহৃত হয়েছে রং নাম্বার বোঝাতে। বৃদ্ধ একাকী জীবনযাপন করা পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন কিভাবে একটি রং নাম্বার পেয়ে বদলে গেল এবং তিনি কিভাবে সেই রং নাম্বারের ফোন পেয়ে সাক্ষী হলেন একটি হত্যাকাণ্ডের, সেটাই অসাধারণ ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে এই সিনেমাতে। চলুন দেখে নেওয়া যাক সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা বেলাইনের এক্সপ্লেনেশন ভিডিও। বৃদ্ধ পরাণ বন্দ্যোপাধ্যায় জীবনের শেষ অধ্যায় পার করছেন প্রচণ্ড একাকিত্বের সঙ্গে। চার দেয়ালের একটা ঘরে প্রতিদিন একই রুটিনে কাটে তার সময়। সকাল থেকে রাত পর্যন্ত তার সময় যেন একই ছকে বাঁধা। সকালে উঠে শেভ করা, গোসল করা, বাজার শেষ হয়ে গেলে ঝুলি হাতে বাজারে যাওয়া, আর দিনের অবসর অংশে একটা পুরনো দিনের টিউবের টিভি অর্থাৎ সিআরটি মনিটরে সিরিয়াল দেখা। এভাবেই কাটছিল তার সময়। তবে দুঃখজনকভাবে এরই মধ্যে একদিন হঠাৎ তার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী কালার টিভিটা নষ্ট হয়ে যায়। তারপরও টিভিতে সেই ঝিরঝির দেখতে দেখতে তার মাথা একসময় বিগড়ে যেতে থাকে, হ্যালুসিনেশন হতে থাকে তার, সেই সাথে দেখতে থাকেন দুঃস্বপ্ন। টিভিটাকে তিনি এতটাই ভালোবাসতেন যে নিজের স্বপ্নেও তিনি অসুস্থ টিভিকে জলপট্টি দিয়ে সেবা করতে থাকেন। যাই হোক, টিভি নষ্ট হবার পরদিন তিনি টিভি মেকানিকদের দোকানে ফোন করতে থাকেন, কিন্তু বেশিরভাগ মেকানিক এখন আর পুরনো মডেলের টিউব টিভি ঠিক করে না বলে সাফ সাফ জানিয়ে দেয় তাকে। কিন্তু টিভি ছাড়া তো তার পক্ষে থাকা সম্ভব নয়, তাই তিনি নিজেই রাস্তায় বের হয়ে যান পুরনো টিভির দোকান খুঁজতে। এর মধ্যে তার সঙ্গে দেখা হয়ে যায় এলাকার এক সুবোধ বালকের সঙ্গে। ছেলেটি তাকে দাদু বলে ডাকত। বৃদ্ধ এর সমস্যা সম্পর্কে জানতে পেরে ছেলেটি তাদের বাসায় পড়ে থাকা একটা পুরনো টিভি বৃদ্ধের বাসায় উপহার দেবার কথা জানিয়ে দেয়। বৃদ্ধ প্রথমে রাজি না হলেও পরে ছেলেটির জোরাজুরিতে রাজি হয়ে যায়। ছেলেটি কুলি দিয়ে বৃদ্ধের বাসায় তার বাসার পুরনো টিভিটা দিয়ে যায়। বৃদ্ধ দাদুর জীবনে বিনোদনের তিনটি উৎস ছিল। একটি সম্পর্কে তো আমরা এতক্ষণ জানলাম, টিভিতে সিরিয়াল দেখা। দ্বিতীয়টি হলো তার বাসার ছুটা কাজের উপহার। না, সেরকম কিছু নয়, তবে যুবতী কাজের মেয়ে তার বাড়িতে এসে ঘর পরিষ্কার করে রান্না করে দিয়ে যেত। বৃদ্ধ দাদু প্রায়ই আর চোখে কাজের মেয়েকে দেখত। মেয়েটি ব্যাপারটা বুঝত, কিন্তু সাথে এটাও বুঝত নির্বিষ ধরা সাপের সামনে ভয় পাবার কিছুই নেই। আর তৃতীয় বিনোদনের উৎস হলো এলাকার দুই বুড়ো আর এক চ্যাংড়া ছেলের সঙ্গে রাতের বেলা সম্রাট আকবরের সবচেয়ে প্রিয় খেলা অর্থাৎ লুডো খেলা। এই লুডো খেলার কাজটা তারা বেশ এনজয়মেন্ট নিয়েই করত। তো আবার সেই সিরিয়ালে ফেরা যাক। বৃদ্ধ লোকটি টিভিতে যে সিরিয়ালটি দেখতেন তার নাম ছিল সতী। এই সিরিয়ালে একটি মেয়ে থাকে যার স্বামী তাকে প্রচণ্ড সন্দেহ করে, এমনকি প্রেগনেন্ট অবস্থায়ও তার স্বামী সন্দেহ করত যে বাচ্চাটি হয়তো তার নয়। এভাবে একদিন সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যেটা বৃদ্ধের স্বাভাবিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তার ল্যান্ড ফোনটি হঠাৎ করে বেজে ওঠে। কে এই বৃদ্ধকে এই মোবাইলের যুগেও ল্যান্ড ফোনে ফোন করলো ভাবতে ভাবতে কলটা রিসিভ করে সে। ওপাশ থেকে ভেসে আসে একটা নারী কণ্ঠ। সেই নারীটা বলে ওঠে, চাচা, আপনাকে যে দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেগুলো কি হয়েছে? বোঝাই যাচ্ছে কোনো একটা মেয়ে তার দর্জিকে ফোন করতে যেয়ে বৃদ্ধের নাম্বারে কল করেছে। বৃদ্ধ রং নাম্বার বলতেই যাবে, তখনই ওপাশ থেকে সে শুনতে পায় একটা থাপ্পড়ের শব্দ। যেই মেয়েটা কল করেছিল সে থাপ্পড় খেয়েই ফোনটা রেখে দেয়, কিন্তু ল্যান্ড ফোনের ওপর রাখা ছিল একটা রাবার বা ইরেজার। সেই ইরেজারটা এমন একটা জায়গাতে পড়া ছিল যার জন্য রিসিভারটা ঠিক জায়গা মতো বসতো না, ফলে ফোনটাও কাটেনি। এ কারণে বৃদ্ধ তাদের সব কথা ল্যান্ড ফোনে শুনতে পেতে থাকে। তাদের কথা শুনে সে বুঝতে পারে মেয়েটি তার প্রেমিকের সঙ্গে লিভ টুগেদার করছে, অর্থাৎ বিয়ে ছাড়াই সংসার আর কি। কিন্তু তার প্রেমিক ভীষণ পজিটিভ এবং সন্দেহপ্রবণ, সে কারণে সেখানে একটা অ্যাবিউজিভ রিলেশনশিপ চলা শুরু করেছে। ছেলেটা মেয়েটাকে চার্জ করতে থাকে কেন সে ল্যান্ড ফোন থেকে ফোন করলো, ল্যান্ড ফোন থেকে সে কোন নাম্বারে ফোন করেছে এবং কতক্ষণ কথা বলল সেসব দেখতে পাওয়া যায় না। এজন্য এরপর থেকে মেয়েটাকে সে সমস্ত ফোন কল মোবাইলে করতে বলে। এপাশ থেকে বৃদ্ধ সবকিছু শুনতে থাকে। মেয়েটা কিন্তু ছেলেটার আচরণে প্রচণ্ড কষ্ট পায়। ছেলেটা চলে যাবার পর মেয়েটা মোবাইল দিয়ে তার এক বন্ধুকে কল করে। আমরা জানতে পারি মেয়েটা ছেলেটাকে ভালোবেসে নিজের পরিবারকে ছেড়ে লিভ ইন থাকা শুরু করেছে। ছেলেটা এখন যেভাবে অত্যাচার করা শুরু করেছে তাকে, তাতে তার বেঁচে থাকাও সম্ভব নয়, আবার পরিবারের কাছে ফিরে যাওয়াও সম্ভব নয়। বন্ধুর কাছে ফোন করে কিছুক্ষণ কান্নাকাটি করে ফোন কেটে দিয়ে এরপর মেয়ে বিছানার চাদর ফ্যানের সাথে বেঁধে আত্মহত্যা করার চেষ্টা করে।
ল্যান্ডফোনের এপাশ থেকে বৃদ্ধ লোকটি আঁতকে ওঠে, কিন্তু তার করার কিছুই ছিল না। তবে শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছেলেটি দৌড়ে এসে পড়লে এ যাত্রায় বেঁচে যায় মেয়েটি। ঝগড়ার পর এবার মিলনের পালা। তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি ছেলেটা একটা উঠতি লেখক, তবে এখনো সে কোনো ব্রেক পায়নি। কয়েকজন পরিচালক তার বইয়ের কাহিনী নিয়ে সিনেমা বানানোর কথা বললেও শেষমেশ আর হয়ে ওঠেনি। এ কারণে ছেলেটা একটু বেশি ডিস্ট্রেসড থাকছে ইদানিং। এরপর যা হবার তাই হয়। অ্যাড্রোজেন গ্রুপের হরমোনগুলো যখন আমাদের শরীরে ফ্লো করা শুরু করে, তখন অ্যাগ্রেশন আর সেক্স ড্রাইভ দুটোই বাড়ে। এ কারণে দেখবেন প্রচণ্ড বাজে ঝগড়াঝাটির পর দম্পতিদের মধ্যে লাভ মেকিং করার প্রবণতা বৃদ্ধি পায়। তো ছেলে মেয়ে দুজনেই মেতে ওঠে উদ্দামতায়। আর বৃদ্ধ লোকটি ফোনের এপাশ থেকে শব্দ শুনে তাদেরকে কল্পনা করে এনজয় করতে থাকে। কিন্তু তার ভাবনায় ছেদ পড়ে যখন তার রুমে বুয়া আসে। তবে বৃদ্ধ লোকটি বুয়াকে অন্য রুমে পাঠিয়ে দেয় আর ফোন কানে নিয়ে বসে থাকে। ওপাশে তাদের লাভ মেকিং শেষ হলে ছেলেটির একটা ফোন আসলে সে বাইরে চলে যায়। মেয়েটি যদিও চাচ্ছিল ছেলেটি তার সঙ্গে আরেকটু থাকুক, কিন্তু মেয়েটার কথা কানে নেয়ার মতো স্নিগ্ধতা ছেলেটির মধ্যে আর অবশিষ্ট ছিল না কার্যসিদ্ধি হবার পর। মেয়েটার জীবনও বৃদ্ধ লোকটার মতো অনেকটা চার দেয়ালে বন্দী ছিল। মেয়েটা রেস্টুরেন্টে পিৎজা অর্ডার করে। বৃদ্ধ লোকটাও মেয়েটার দেখা দেখি মোবাইল দিয়ে একই ফ্লেভারের পিৎজা অর্ডার করে। মেয়েটা টিভিতে মিউজিক ছেড়ে নাচে আর পিৎজা খায়। বৃদ্ধ লোকটাও তালে তাল মেলায়। মেয়েটা এরপর মোবাইলে আবার তার ওই বন্ধুর সাথে কথা বলে। তার প্রেমিক যেহেতু লেখক এবং এখনও কোনো ব্রেক পায়নি, আবার কোনো চাকরিও হচ্ছে না তার, তাই মেয়েটা চাচ্ছিল সামনের মাস থেকে সে নিজেই চাকরিতে ঢুকবে। কিন্তু প্রেমিকের ডোমিনেশনের জন্য এই কথাটা তাকে সরাসরি বলার সাহস পাচ্ছে না সে। মেয়েটির প্রেমিক রাতে ফিরে আসে। মেয়েটি তাকে একটা ডিমের অমলেট করে দেয়। ছেলেটা জানায় আজ এক ফিল্ম ডিরেক্টরের সঙ্গে তার কথা হয়েছে। সেই ডিরেক্টর তার লেখা একটা গল্প অনেক পছন্দ করেছে। সে চায় ওই গল্পটা দিয়ে একটা সিনেমা বানানো হোক। আগামীকাল সকালে সেই ডিরেক্টর সিনেমার প্রডিউসারের সঙ্গে ছেলেটিকে দেখা করিয়ে দেবে। তবে একটা প্রবলেম আছে, তার কাহিনীতে ক্লাইম্যাক্সের পাঞ্চটা একটু কম। আজ রাতের মধ্যে কাহিনীতে কিছু আকর্ষণীয় পরিবর্তন আনতে হবে। ছেলেটা তাই ল্যাপটপ নিয়ে বসে তার কাহিনীর ক্লাইম্যাক্সটা আরও আকর্ষণীয় করার জন্য। মেয়েটি যায় রান্না করতে। এই সব কথা কিন্তু বৃদ্ধ ওপাশ থেকে ফোন কানে নিয়ে শুনতে থাকে। মেয়েটা রান্না করতে যাওয়ার পর বৃদ্ধ খেয়াল করে তার বাড়ির দরজার সামনে কারা যেন হাঁটাহাঁটি করছে। বৃদ্ধ কিছুটা ভয় পেয়ে পুলিশের ইমার্জেন্সি নাম্বারে কল করে। তবে পুলিশ ব্যাপারটাতে তেমন একটা গুরুত্ব দেয় না, যেহেতু বাড়ির বাইরে লোকগুলো ক্ষতিকর কিছুই করছে না। বৃদ্ধ লোকটি তখন আবার টিভিতে সিরিয়াল দেখতে থাকে। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, বৃদ্ধ লোকটি যখন ফোনের ওপাশে ছেলে বা মেয়ের কথা শুনছে, সে কিন্তু তাদের কারো চেহারাই দেখতে পাচ্ছে না। কিন্তু সে যখন তাকে কল্পনা করছে, তখন সিরিয়ালের নায়ক নায়িকার চেহারাগুলোই কল্পনা করছে। অর্থাৎ সিরিয়ালের নায়কটাকে সে ছেলেটা এবং সিরিয়াল নায়িকাটাকে সে মেয়েটা ভেবে নিচ্ছে। এদিকে রান্নাবান্না শেষে ছেলে এবং মেয়ে দুজন খাওয়া দাওয়া করে। তারপর ছেলেটা আবার লেগে পড়ে কাহিনী লিখার কাজে। কিন্তু রাতের বেলা মেয়েটা উত্তেজিত হয়ে পড়ে। সে একটা আবেদনময়ী নাইটি বা লঞ্জুরা পরে ছেলেটির কাছে যায়। ছেলেটি অবশ্য দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কারণ তাকে সকালের মধ্যে লেখাটি শেষ করতে হবে। কিন্তু মেয়েটি এসব মানতে নারাজ। তার এই মুহূর্তে প্রেমিকের আদর চাইই চাই। ফলে কিছুক্ষণের মধ্যে তারা শারীরিকভাবে মিলিত হয়। বৃদ্ধও এসব কথা শুনতে শুনতে ক্লাইম্যাক্সে চলে গেছে। বাইরে তার বন্ধুরা লুডো খেলতে ডাকতে এলেও সে অসুস্থতার কথা বলে দরজা লাগিয়ে দেয়। এমনকি প্রচণ্ড বাথরুম পেলেও সে ল্যান্ডফোনের তার টানতে টানতে বাথরুমে নিয়ে যায়, কারণ ভালোবাসার একটি মুহূর্তও সে মিস করতে নারাজ। মেয়েটা অনেক প্যাশন নিয়ে মিলিত হতে থাকলেও ছেলেটার মাথায় ছিল লেখা শেষ করার চিন্তা। ফলে খুব দ্রুতই ছেলেটি নিস্তেজ হয়ে পড়ে। মাঝপথে এভাবে থেমে যাওয়ায় মেয়েটি কিছুটা উত্তেজিত হয়ে পড়ে। মেয়েটি তখনও ফিনিশড না হওয়ায় ছেলেটিকে পুনরায় মিলিত হবার জন্য চাপ দিতে থাকে সে। তবে ছেলেটি তাকে থাপ্পড় দিয়ে ফেলে ল্যাপটপ নিয়ে পাশের ঘরে চলে যায় গল্পের বাকি অংশ শেষ করতে। অভুক্ত থাকার বেদনায় মেয়েটি বিছানাতে কাতরাতে থাকে। এই অবস্থায় মেয়েটি উঠে একটি ওষুধের শিশি থেকে কি যেন বের করে। বৃদ্ধ লোকটি ওষুধের শিশি থেকে ওষুধ ঢালার শব্দ পেয়ে ভাবে মেয়েটি হয়তো আবারও আত্মহত্যা করার অ্যাটেম্প্ট নিচ্ছে। সে ভয়ে আবারও পুলিশের ইমার্জেন্সি নাম্বারে কল করে। কিন্তু পুলিশ এবারও বৃদ্ধের গাঁজাখুরি গল্প শুনে পাত্তা দেয় না। তবে আমরা দেখতে পাই মেয়েটি আসলে ঘুমের ওষুধ খায়নি, বরঞ্চ সে কোনো একটা মাদকের ট্যাবলেট মুখে দিয়েছে। কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় সে তার সেই বন্ধুকে ফোন করে জানায় তার প্রেমিক তাকে আবারও থাপ্পড় মেরেছে।
একসময় ছেলেটির সুন্দর চেহারা দেখে প্রেমে পড়লেও এখন ছেলেটি শারীরিক বা মানসিক কোনো দিক থেকেই তাকে শান্তি দিতে পারে না। তারপর মোবাইলটা রেখে মেয়েটি নিজেই নিজের অভুক্ত উত্তেজনা প্রশমিত করতে থাকে। একসময় মেয়েটি নিজেকে আবিষ্কার করে তরলে আচ্ছাদিত একটি মেঝেতে, যার অবশ্য কোনো বাস্তব ভিত্তি নেই। পুরোটাই সিম্বলিক শট, অথবা নেশাগ্রস্ত অবস্থায় মেয়েটির মানসিক চিন্তা। তবে রাতের এ সমস্ত শব্দ বৃদ্ধের জন্য কিছুটা বেশিই হয়ে যায়। সে সারা রাত ল্যান্ডফোন কানে নিয়ে ঘুমায় আর উল্টাপাল্টা স্বপ্ন দেখা শুরু করে। সারা রাত গল্প লিখে শেষ করে পরিচালকের সঙ্গে দেখা করতে ছেলেটি বেরিয়ে যায় পরদিন সকালে। তাদের টিভি নষ্ট হয়ে যাওয়ায় তাদের বাসায় একজন টিভি মেকানিককে সে পাঠিয়ে দেয়। ফোনের ওপাশ থেকে গলা শুনেই বৃদ্ধ মেকানিকটাকে চিনতে পারে। এই তেদর মেকানিককে সে খুব ভালো করেই চেনে, কারণ এই মেকানিকটা কোনো এক সময় তার টিভি ঠিক করতে এসেছিল। মেকানিকটা মেয়েটার লাস্যময়ী শরীরের দিকে এক চোখ রেখে টিভি ঠিক করে বের হয়ে যায়। টিভি ঠিক হয়ে গেলে মেয়েটি আবারও গান ছেড়ে নাচতে থাকে, কিন্তু মেয়েটি দরজা বন্ধ করতে ভুলে যায়। টিভি মেকানিক ব্যাগ নেয়ার অজুহাতে আবারও ঘরে ঢুকে এবং মেয়েটিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। ওই মুহূর্তে মেয়েটির প্রেমিকও বাসায় চলে আসে। সে ভেবে নেয় রাতের বেলা মেয়েটির শারীরিক ক্ষুধা সে মেটাতে পারেনি বলে মেয়েটি হয়তো টিভি মেকানিকের সামনে নেচে তাকে সিডিউস করার চেষ্টা করছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে। প্রথমে মেকানিককে মারতে মারতে ঘর থেকে বের করে, তারপর মেয়েটিকেও মারা শুরু করে। মেয়েটির হাত পা মুখ সব বেঁধে ফেলে। তারপর মোবাইল চেক করে দেখে রাতের বেলা মেয়েটি তার সেই বন্ধুর সঙ্গে কথা বলেছে। রাগে ছেলেটি মোবাইল ভেঙে ফেলে। অতঃপর সে একটা ভয়ঙ্কর পাশবিক কাজ করে বসে। মেয়েটির শারীরিক চাহিদার প্রতি কটাক্ষ করে সে কোনো একটা লম্বা সুচালু চোখা বস্তু দিয়ে মেয়েটির স্পর্শকাতর স্থানে আঘাত করতে থাকে। খুঁচিয়ে খুঁচিয়ে সেখানে রক্তাক্ত করে দেয়, যাতে ভবিষ্যতে শারীরিকভাবে উত্তেজিত হতে ভয় পায় মেয়েটি। মেয়েটিকে আহত করার পর ছেলেটি একসময় কান্না করা শুরু করে। আসলে ছেলেটি আইইডি বা ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার নামের এক ধরনের মানসিক রোগে ভুগছিল। আমাদের আশেপাশে এরকম অনেককেই আমরা কিন্তু দেখতে পাই, যারা হঠাৎ করে রেগে ওঠে এবং সবার সঙ্গে খুব অ্যাবিউজিভ আচরণ করতে থাকে, এমনকি শারীরিকভাবেও আক্রমণ করে বসে এবং পরে এসব নিয়ে নিজেই অনুতপ্ত হয়। এটি একটি মেন্টাল ডিসঅর্ডার এবং এরও চিকিৎসা প্রয়োজন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজের এই মানসিক সমস্যাটা স্বীকার করতে চায় না। ছেলেটি তখন মেয়েটির কাছে নিজেকে এক্সপ্লেইন করার চেষ্টা করে। আসলে সেই পরিচালক তাকে সকালে দেখা করতে বললেও পরে সে দেখা করেনি। সারা রাত পরিশ্রম করে কাহিনী দাঁড় করালেও পরিচালক না দেখা করায় সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। এক পর্যায়ে সে চেয়েছিল ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে। তবে কোনো রকমে মাথা ঠান্ডা করে সে যখন বাসায় ফিরে আসে, তখন টিভি মেকানিকের সামনে নিজের স্ত্রীকে নাইটি পরা অবস্থায় দেখে মাথা ঠিক রাখতে পারেনি। এর মধ্যে ছেলেটিকে আবারও সেই পরিচালক ফোন করে। ছেলেটা মেয়েটাকে রক্তাক্ত অবস্থায় রেখেই বাইরে চলে যায়। মেয়েটি ধীরে ধীরে হাত পায়ের বাঁধন খুলে উঠে বসে। দরজা খুলে চলে যাওয়ার চেষ্টা করে, তবে দরজা বাইরে থেকে আটকানো ছিল। মেয়েটার ভাঙা মোবাইলটা আস্তে আস্তে করে জোড়া লাগায় এবং তারপর তার সেই বন্ধুকে ফোন করে। বন্ধুটা অবশ্য মেয়েটার ঠিকানা জানত না। পরিবার থেকে পালিয়ে আসায় নিজেদের লিভ টুগেদার করার বাসার অ্যাড্রেস কাউকে তারা দেয়নি। তাই বন্ধুটি সব শুনে মেয়েটিকে সাহায্য করার জন্য আসতে চাইলেও মেয়েটির ঠিকানা না বলায় সে আসতে পারে না। মেয়েটি নিজের ক্ষতস্থান দেখতে দেখতে চিন্তা করে আজকে সবকিছু শেষ করবে। সে গোসল করে ক্লিন হয়, সাজুগুজু করে, তারপর নিজের প্রেমিকের সবচেয়ে প্রিয় খাবার পায়েস রান্না করে। বৃদ্ধ লোকটি কিন্তু ফোনের ওপাশ থেকে সবই শুনতে পাচ্ছিল। গত রাতের এবং সকালের ঘটনায় সে নিজেও মানসিকভাবে কিছুটা ট্রমাটাইজড হয়ে পড়ে। তবে এবার সে আবারও একটা ওষুধের শিশি খোলার শব্দ পায়। সে বুঝতে পারে মেয়েটি যে 2 বাটি পায়েস বেড়েছে তার যে কোনো একটাতে বিষ মিশিয়ে দিচ্ছে। রান্না শেষ হবার কিছুক্ষণ পর মেয়েটির প্রেমিক ফিরে আসে। তবে এবার সে বেশ খুশি। সম্ভবত পরিচালকের সঙ্গে তার মিটিংটা ভালো হয়েছে। তবে সে যখন দেখে মেয়েটি পায়েস রান্না করেছে, তখন মিষ্টিমুখ করেই সে খবরটা দিতে চায়। মেয়েটি অবশ্য একটু জোর করে যেন খাবার আগেই সুখবরটা দেয়া হয়, কিন্তু ছেলেটা নাছোড়বান্দা। খাওয়া শেষেই সে খবরটা দেবে। বৃদ্ধ ল্যান্ডফোনের এপাশ থেকে চিৎকার করতে থাকে, খাস না খাস না, তোর পায়েসে বিষ আছে। কিন্তু তারপরও ছেলেটি পায়েস খেয়ে ফেলে। তারপর তার পানির পিপাসা পায়। পানির গ্লাসটা আবার রাখা ছিল সেই ল্যান্ডফোনের পাশে। গ্লাসটা নিতে গেলে ল্যান্ডফোনের সঙ্গে তার হাতের ধাক্কা লাগে আর রিসিভারের নিচ থেকে সেই ইরেজারটা পড়ে যায়। ফলে দীর্ঘ 2 দিন পর বৃদ্ধ লোকটির সঙ্গে ল্যান্ডফোনের কলের লাইনটা কেটে যায়। বৃদ্ধ লোকটি এরপর অনেক চেষ্টা করে লাইনটা ফিরে পাবার, কিন্তু কোনো লাভ নেই।
রং নাম্বারের কল কেটে গেছে। বৃদ্ধের হাতে এমন কোনো ক্লু নেই যার মাধ্যমে সে আবার সেই নাম্বারে কল করতে পারবে। কিছুক্ষণ পর শান্ত হয়ে আসে সে। বিষণ্ণতা কাটলে সে বুঝতে পারে কলটা আর রিট্রিভ করার কোনো সম্ভাবনাই নেই। তার মনে প্রশ্ন থেকে যায়, বিষটা আসলে কার পায়েসের বাটিতে রাখা ছিল? ছেলেটা কি মারা গেল নাকি মেয়েটা? আবারও রেগুলার লাইফে ফিরে আসে সে। সেই পুরনো একা একা শেভ করা, গোসল করা, বাজারে বের হওয়া ইত্যাদি। বাজারে গিয়ে নিজের পরিচিত সবার সঙ্গে দেখা হয় তার। সেই সৌম্য ভদ্রলোকটা যে তাকে ওই টিভিটা দিয়েছিল তাকে বলতে থাকে গত দুদিনে ঘটা ঘটনাগুলো। সেই লিভ টুগেদার করা ছেলেমেয়ে দুজনের ভাগ্যে কি ঘটল সেটা ভেবে সে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। এই অবস্থায় আমাদের সামনে একটা অমোঘ সত্য প্রকাশ পায়। আসলে এই জায়গাটা অর্থাৎ এই বৃদ্ধ লোকটির বাসা, বাজার, করিডর পুরাটাই ছিল একটা মানসিক চিকিৎসা কেন্দ্র বা মেন্টাল হাসপাতাল, অথবা যাকে বলা যায় পাগলাগারদ। সেই সৌম্য ভদ্রলোকটি এখানকার একজন ডাক্তার। বৃদ্ধের সব বন্ধুরাই যাদের সঙ্গে সে লুডো খেলত তারা সবাই এই মেন্টাল হাসপাতালের এক একজন সদস্য। বৃদ্ধ লোকটি তার রুমে ফিরে আসে। কোথায় ল্যান্ডফোন আর কোথায় কি? আর সেই টিভি মেকানিক যাকে সে কল্পনা করেছিল সে আসলে ছিল মেন্টাল হসপিটালের একজন গার্ড। তাহলে কি এত কিছু বৃদ্ধের কল্পনাই ছিল? সিনেমাটা এখানে শেষ হয়ে যায়, তবে আমাদের মনে রেখে যায় অনেক জিজ্ঞাসা। এবার এই সিনেমাটার এন্ডিং থিওরি আপনাদেরকে জানিয়ে দিই। সেদিন মেয়েটি বিষ ঠিকই মিশিয়েছিল, তবে সেটা নিজের পায়েসের বাটিতে। তার প্রেমিকের অত্যাচার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। আবার নিজের পরিবারের কাছেও সে আর ফেরত যেতে পারবে না বলে মেয়েটির নিজের মধ্যেই একটা অসীম অসহায়ত্ব সৃষ্টি হয়েছিল, যা তাকে ঠেলে দেয় আত্মহত্যার দিকে। তার প্রেমিক তাকে অত্যাচার করলেও সে নিজেও কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিল। এমনিতে লেখকরা একটু সাপনিক হয়ে থাকে, তার উপর দিনের পর দিন তার লেখাগুলো প্রডিউসাররা রিজেক্ট করায় সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এরপর চোখের সামনে পায়েসের বাটিতে বিষ মেশানোর কারণে নিজের প্রেমিকাকে মৃত্যুর কোলে লুটিয়ে পড়তে দেখে ছেলেটি একদমই উন্মাদ হয়ে যায়। আর এই যে মানসিক হাসপাতালে যে বৃদ্ধ লোকটিকে আমরা এতক্ষণ দেখলাম, সেই হলো সেই ছেলেটি, সেই অ্যাবিউজিভ লিভিং রিলেশন পার্টনার। প্রেমিকাকে হারানোর পর থেকে সে উন্মাদ হয়ে যায় এবং তারপর তার ঠাঁই মেলে এই মেন্টাল হাসপাতালে। একসময় সে ভুলে যায় তার অতীত কি ছিল, তার যে প্রেমিকা ছিল তার কি হয়েছিল। সবকিছু ভুলে গেলেও যখনই সে কোনো সিরিয়াল দেখত, সেই সিরিয়ালের নায়ক নায়িকার চেহারাটা নিজেদের মতো করে বসিয়ে নিত। আর তারপর সেই ল্যান্ডফোনের কাহিনী তার নিজেরই বানানো ছিল। ল্যান্ডফোনে সে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই যেন আবার রিপিট শুনতে পেত। সেখানে সে নিজেদের ভালোবাসার কথাগুলো শুনত, নিজেদের ঝগড়াগুলো শুনত, নিজেদের ভুল শুনত, নিজেদের কামনা বাসনা সবকিছু শুনত। বৃদ্ধ পাগল হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার মস্তিষ্কের একটা অংশে জমেছিল তার সেই অসমাপ্ত ভালোবাসার সমস্ত কাহিনী। সেই কাহিনীটাই রং নাম্বার হয়ে কিছুদিন পরপরই হানা দিত তার স্মৃতিতে। বৃদ্ধের এই হ্যালুসিনেশনের সঙ্গে হাসপাতালের চিকিৎসকেরাও পূর্ব পরিচিত ছিল, তাই সে যখন তাদেরকে এই ল্যান্ডফোনের গল্পগুলো বলতো তখন তারা ততটা ব্যতিব্যস্ত হতো না, কারণ তারা জানতো এই ল্যান্ডফোনের গল্পটা আসলে বৃদ্ধের নিজেরই গল্প। বেলাইন সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। পুরো সিনেমাতে পরাণ বন্দ্যোপাধ্যায় অসাধারণ অভিনয় করে গেছেন। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।